সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। জাতীয় নাগরিক পার্টি, ইনকিলাব মঞ্চ সহ বেশ কিছু সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনড় অবস্থানে। এমনকি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আগে নির্বাচন না করার দাবিও তাদের। অন্যদিকে বিএনপি, জামায়াত সহ বড় কয়েকটি দল সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি না জানালেও জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত বিচারের দাবি জানিয়ে আসছে প্রথম থেকেই। তবে অন্তর্বর্তী সরকার কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়, একাধিকবার এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা সহ একাধিক উপদেষ্টা। তাহলে আওয়ামী লীগের পরিণতি কি হবে? বিচারেরই বা কতটা এগুলো? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় বিচার নাকি নিষিদ্ধ, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ডক্টর রেজাউল করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। আওয়ামী লীগ 5ই আগস্টের পর 2024 সালে বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে একভাবে বলা যায় যে আওয়ামী লীগ কিন্তু তাদের কার্যক্রম করতে পারছে না, বন্ধ আছে। কিন্তু সেই আওয়ামী লীগকে বিচারের জন্য যে প্রক্রিয়া, সেই বিচারের প্রক্রিয়াও কিন্তু এখনও অনেকটাই আসলে কতটা এগুলো সেই বিষয়ে কিন্তু সেটাও প্রশ্ন আছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটি, এবং যে প্রশ্নটি গতকালকে জাতীয় নাগরিক কমিটির নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহর উপর আক্রমণের পর উঠে এসেছে, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ করার আগে নির্বাচন করা যাবে না, এমন দাবিও কিন্তু নাগরিক পার্টি করছে। আজকে শিবির সভাপতি 5ই মে শাপলা গণহত্যা দিবস উপলক্ষে একটি মানব প্রাচীর আয়োজন করে। সেখানে তারা বলেছে যে ফ্যাসিবাদ অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের কাছে অনেক নাম এসেছে, মন্তব্য তিনি করেছেন। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু আলোচনার বাইরে নেই এবং এই বিষয়টি বিচার, নিষিদ্ধ, ফ্যাসিবাদের পুনর্বাসন, ফ্যাসিবাদের প্রতি সহানুভূতিশীল, এরকম নানা আলোচনা আওয়ামী লীগ আছে। একটু আমাকে জানাবেন যে আওয়ামী লীগের আসলে আপনারা সরাসরি কি চান? বিচার হওয়া, নাকি বিচারের মাধ্যমে হোক কিংবা সরকারি প্রজ্ঞাপনে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সময় টিভির দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে, আমাদের সঞ্চালক এবং আমার সহ আলোচক সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যেটা বলেছেন, প্রথম হচ্ছে যে বাংলাদেশে 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে কিন্তু আওয়ামী লীগ এক ধরনের নিষিদ্ধই হয়েছে এবং এদেশের জনগণ, ছাত্র জনতা সেটাকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে তাদের বিচার প্রক্রিয়া। আমরা বরাবরই কিন্তু বলে আসছি যে আওয়ামী লীগ যত ধরনের অপরাধ করেছে, এই সকল অপরাধের বিচার হতে হবে, এটা আমাদের প্রাইম দাবি। আর নিষিদ্ধের দাবি যেটি আজকে আসছে, নিষিদ্ধ জিনিসের প্রতি এক ধরনের আকর্ষণ মানুষের তৈরি হয়, আবার এটাকে সামনে নিয়ে আসা হয়। সুতরাং আমরা আওয়ামী লীগের বিচারটাকে আমরা প্রায়োরিটি দিতে চাই। দেখুন, আওয়ামী লীগের যেই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, আপনি তৃণমূল পর্যায় পর্যন্ত, একবারে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত এবং তৃণমূলের নেতাকর্মী পর্যন্ত, ইভেন কি এগুলোকে তো পলিটিসাইজ করে ফেলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। সাংবাদিকদের কারো কারো অ্যাকাউন্টে 1000 কোটি টাকা পাওয়া গিয়েছে, ছাত্রলীগ তাদের অ্যাকাউন্টে 1000 কোটি টাকা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়। সুতরাং আমরা মনে করি আওয়ামী লীগকে যদি বিচারের আওতায় নিয়ে আসা হয়, তাহলে তাদের শাস্তিটা উপযুক্ত শাস্তি হবে। এই ক্ষেত্রে তাদের যে নিষিদ্ধ যদি আপনি করেন, তাহলে শুধুমাত্র বিচার বলতে কি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের বিচার, না দল হিসেবে আওয়ামী লীগের বিচার? না, আমরা মনে করি যে যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া উচিত। যারা এই হত্যা, রাহাজানি, লুণ্ঠন, দুর্নীতি, সন্ত্রাস এগুলোর সাথে যারা জড়িত হয়েছে তাদের বিচার হওয়া উচিত। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করছি, এটি দিন যত যাচ্ছে তত বেশি লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে এই যে আওয়ামী লীগ এত বড় অপরাধ করেছে, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই কিন্তু একটা ফেসবুকের মালিকানা আছে, একটা পত্রিকা ধরতে পারেন, ইউটিউব, একটা টেলিভিশন দেখতে পারেন। আমরা কোনো জায়গায় আওয়ামী লীগের মধ্যে এই বোধটা আমরা লক্ষ্য করিনি যে এত বড় মেসাকার, এই যে হাজার হাজার ছাত্র জনতা, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, এবং এত হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করেছে, লোপাট করেছে, রাষ্ট্রকে তছনছ করে দিয়েছে, মানুষের ভোটের অধিকার, সকল অধিকারগুলোকে তারা লুণ্ঠন করেছে। এই জায়গায় তাদের মধ্যে যখন ছাত্র জনতা, তাদের মধ্যে যখন মানুষ যখন কোনো ধরনের অনুভূতি আমরা দেখতে পাই না, তখন এটা আমরা খুবই আশ্চর্যান্বিত হই। বরং এর বাহিরে গিয়ে তারা এখানে কিভাবে আসলে, কিভাবে আবার
তারা আক্রমণ করবে, কিভাবে তারা এখানে হ্যাঁ, সেগুলো কাজ নিয়ে করবে, সেগুলো ফেসবুকে তারা তারা বলছে, বাছাই সেগুলো করছে তারা- কাকে কাকে Exactly, আক্রমণ exactly. করবে, কাকে কাকে ধরে রাখতে হবে। এটা কিন্তু খুবই দুঃখজনক। সুতরাং সেই জায়গাটা থেকেই ছাত্র জনতার এই সেন্টিমেন্টের জায়গাটাকে আমরা অনার করি, এই অর্থে যে তাদের মধ্যে কোনো বোধ আমরা লক্ষ্য করছি না, বরং তারা যে অপরাধ করেছে এটা বাদ দিয়ে বরং কাকে হত্যা করবে এবং বিভিন্ন জায়গায় আক্রমণ, হত্যাকাণ্ড, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, মিছিল মিটিং তারা করছে। সুতরাং সেই জায়গা থেকে হয়তোবা এই দাবিটা আরও বেশি শক্তিশালী হলে, যেহেতু আমরা জনগণের সাথেই আমরা আছি, সুতরাং সেই দাবির সাথে আমাদেরকেও একত্রতা ঘোষণা করার জায়গায় আওয়ামী লীগ নিয়ে যাবে কিনা সেটা সময় টাইম উইলসে। কিন্তু দল এই ক্ষেত্রে হিসেবে আমি কিন্তু একটা আমরা কথা বলি। দেখেছিলাম যে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, তারপরও আপনারা এখনো মানে জনগণের উপর কেন এই ভরসা রাখতে চাচ্ছেন যে জনগণ আপনাদেরকে নিয়ে যাবে? আপনারা কেন দল হিসেবে দাবি করতে পারছেন না? না, আমরা আমরা কিংবা আমরা করতে তো চাচ্ছেন না? আমরা চাচ্ছি না, আমি সেটা বলছি না। আমি প্রথম বলছি যে তাদের নিষিদ্ধের কাজ, বিতাড়নের কাজ, তাদের পলায়নতন্ত্রের মধ্য দিয়ে যে কাজ হয়েছে, এটি দল হিসেবে তাদের জন্য তো একটা অপমানজনক অধ্যায় রচিত হয়েছে। দ্বিতীয় হচ্ছে তাদের বিচার কার্যক্রম। এই বিচার কার্যক্রমের ধীর গতিটাও কিন্তু এই নিষিদ্ধের একটা আলোচনাটাকে সামনে নিয়ে এসছে। আপনি দেখেন এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে আজকে প্রতিনিয়ত, আমি গতকালকে 2-3 শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের যেই প্যাথেটিক সাইন, তাদের যেই অনুভূতি, তাদের মায়েদের যে কান্না, এই অবস্থার জায়গা থেকে মানুষের কিন্তু ডিসিশন অনেক সময় কিন্তু চেঞ্জ হয়। আপনি দেখবেন আপনার পরিবারে আপনি একটা মত নিয়ে যাচ্ছেন, কিন্তু যখন গিয়ে দেখেন যে সেখানে অন্যরকম একটা অবস্থা, তখন কিন্তু আপনার চিন্তা জগতে একটা পরিবর্তন এসে যায়। সুতরাং মানুষের মনোজগতের এই জায়গাটা আসলে তৈরি করছে কিন্তু আওয়ামী লীগ নিজেই। আর সরকার এখানে বিচার কার্যক্রমটাকে আরও যেভাবে এগিয়ে নিয়ে আসা দরকার, এটা আমরা মনে করি, এখনও আমরা আশা করছি। কিন্তু এটা যদি হয় তাহলে হয়তো জনগণের এই প্রত্যাশার জায়গাটা একটা অংশ পূরণ হবে বলে আমরা মনে করি। আর আরেকটি বিষয় হচ্ছে, জামাতকে যেহেতু তারা 15 বছর আমাদের বিএনপি সহ আমাদেরকে এক ধরনের তারা রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদেরকে নিষিদ্ধই করে রেখেছে। আমরা রাজপথে নামা থেকে আমাদের দল হিসেবে তো জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, আমাদের নিবন্ধন বাতিল করেছে। এখন ওই ট্রাম্প কার্ডটাকে প্রয়োগটা আইনের মাধ্যমে আওয়ামী লীগকে এইভাবে করা হোক, সেই জায়গায় আমরা অতি উৎসাহী হতে চাই না, যাতে মানুষ মনে না করে যে না, আমাদেরকে যা করা হয়েছে আমরা সেটাই করতে চাই। বরং সেটা জনগণের পক্ষ থেকে আজকে কথা আসতেছে, আওয়ামী লীগের এবং বিচার কার্যক্রম, সেটি আমাদের মূল দাবি, আমরা সেটাই দাবি জানিয়ে আসছি। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল করিম। ব্যারিস্টার ইজাজ কবির, আপনার কাছে আসতে চাই। ইজাজ ভাই, একটু বিএনপির যে অবস্থান, বিএনপির অবস্থান হচ্ছে একই রকম। জামায়াত নেতা যিনি যে কথাটি বললেন যে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে সবার কাছেই শুনি যে এই কাজ বিএনপিকে দাবি করতে হবে কেন, এটা তো এমনিতেই হওয়ার কথা। আসলে বিএনপির অবস্থানটা কি, আওয়ামী লীগের কি বিচার নাকি নিষিদ্ধ, কোন জায়গাটায় বিএনপি জোর দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। না, আমি একটু দ্বিমত পোষণ করবো এইভাবে যে সম্পূর্ণ রেজাউল করিম সাহেব যেভাবে বললেন, আমার মনে হয় না বিএনপি ঠিক জিনিসটা সেভাবে দেখছে। তবে এই কথাটা বলার আগে আমার মনে হয় ইতিহাসটা একটু দেখা উচিত আমাদের। আমি যদি পিছন থেকে শুরু করি, সেটা হলো গিয়ে যে দল নিষিদ্ধকরণের যেই প্রক্রিয়া বা আপনার অভ্যাস বা রাজনীতিতে যেই প্রচলন, এটা যদি আমি সেই 75-এর দিকে দেখি, তাহলে এটা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকশাল করেছিল এবং পরবর্তীতে এই জিয়াউর রহমান সাহেবই বহুদলীয় গণতন্ত্রের জন্য আবার আওয়ামী লীগের পুনর্জন্ম হয়। সো এই নিষিদ্ধকরণের যেই প্রথাটা, এটা আওয়ামী লীগের মধ্যেই আছে। আর বিএনপির কথাটা যদি আসি, বিএনপি আসলে এখন বর্তমানে যে জায়গায় আছে, এই জায়গায় যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবেন, এটা আসলে এই মুহূর্তে বিএনপি তো সেই অবস্থানে নাই। আর বিএনপি যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সেইখানে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলে বিএনপি বিশ্বাস করে না এবং জনগণের হাতেই এটা ছেড়ে দেওয়া উত্তম। এবং এটার একদম জলজ্জান্ত উপমা হচ্ছে যে সেই 1971 থেকে নিয়ে বা 72 থেকে নিয়ে 75 পর্যন্ত জাসদের যেই 30,000 কর্মী উপর যেই রোলার কোস্টার গিয়েছিল আওয়ামী লীগের, কথিত আছে যে 30,000 কর্মীকে মানে আপনার অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে, মৃত্যু হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
তো সেই দিকটা যদি দেখি তাহলে আজকে কিন্তু জাসদের কিন্তু সেরকম কোনো সাপোর্ট নেই। তো জাসদকে কিন্তু নিষিদ্ধ করা লাগেনি। হ্যাঁ, তো ঠিক সেরকমই যে ভবিষ্যতে জনগণই দেখবে বা দেখিয়ে দিবে যে আওয়ামী লীগের অবস্থান কি আসলে জাসদের মতো হয় কি হয় না। কিন্তু বিএনপির পার্সপেক্টিভ থেকে আসলে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, এবং যতক্ষণ পর্যন্ত এটা আমার ব্যক্তিগত মতামত যে রাষ্ট্রদ্রোহ কাজের সাথে কেউ জড়িত না থাকে, আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি হোক দল হোক তাকে কোনোভাবেই আসলে নিষিদ্ধ বা দেশের বাইরে বা তার ইয়ে করা, এটা আমার মনে হয় না কেউ এটা সাপোর্ট করবে। আর রেজাউল করিম সাহেব যে আরেকটা কথা যেটা বললেন সেটা হচ্ছে যে যে আওয়ামী লীগের ব্যাপারে যে রিপেন্টেন্স এই জিনিসটা নাই। হ্যাঁ, আসবে হয়তোবা কিছুদিন পরে হয়তোবা আসবে, যদি রাজনৈতিকভাবে যদি দেখা যায় যে আওয়ামী লীগ বুঝতে পারছে যে তারা রাজনীতিতে এখনও তারা মনে করছে যে তারা এখনও সরকারে আছে বা তারা এখনও প্রধানমন্ত্রী, তারা এখনও সংবিধান এরকম তারা মনেই করতে পারে। কিন্তু 96-এ যেরকম ক্ষমা চেয়ে এসেছিলেন ইলেকশনে, শেখ হাসিনাই ক্ষমা চেয়েছিলেন 96-এর ইলেকশনের আগে যে অতীতের ভুলের জন্য ক্ষমা চাই, হয়তো ভবিষ্যতে চাইবেন। চাওয়ার পরে জনগণ ক্ষমা করে কিনা, তাদেরকে আবার 96-এর মতো ইলেকশনে ভোট দিয়ে আবার সরকারে আনে কিনা সেটা পরবর্তীতে দেখা যাবে। বাট আদৌ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কবে এটা আওয়ামী লীগের ব্যাপার। এবং এই 15-17 বছর ধরে যা হয়েছে এটার তো একটা বিচার হতেই হয়, এটার বিচার না হলে তো হয় না। যেরকম ধরেন সব কিছু যদি বাদ দেই, যে আপনার জুলাই অভ্যুত্থানে যেই শিশুরা নিহত হয়েছে, যে বাচ্চারা নিহত হয়েছে, যে যুবকরা নিহত হয়েছে, এবং আপনার এই বিএনপিরই আপনার 442 জন আপনার এখানে প্রায় শহীদ হয়েছেন, এবং তারপরে এই সরকার চালানোর মাঝে দিয়ে যে প্রায় ধরেন যদি আমার ভুল না হয়ে থাকে 1,43,000 মামলা হয়েছে শুধু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, 60 লক্ষ আসামি ছিল, এবং প্রায় না 1 কোটি বা তার উপরের বেশি কর্মী ঘর হারা ছিল। এগুলারও তো অন্তত বিচার হওয়া উচিত। আপনার ক্ষমতায় আসতে না আসতেই 25শে ফেব্রুয়ারি বিডিআর মিউটিনি, শাপলা চত্বর, আরও ব্যাংক লুট, কত কিছু হয়েছে। তো এইটার তো একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে না। বিচার মানে কি ফাঁসি দিতে হবে এমন কথা আমি বলছি না, কিন্তু এই যেই ঘটনাগুলি ঘটলো, এই যে দুর্নীতিগুলি ঘটলো, এই যে হত্যাকাণ্ডগুলি হলো, এই যে আপনার কীভাবে বলবো, আপনার যদি বলি যে অ্যাডমিনিস্ট্রেশনে যেই ঘটনাগুলি ঘটলো, তো এইগুলার তো একটা জবাবদিহিতা থাকতে হবে। তো এই জবাবদিহিতা তো আইনি দলীয়ভাবে তো বিচারের চেয়ে নির্বাচনের দিকে বেশি মনোযোগী, এবং এনসিপি জাতীয় নাগরিক কমিটি পার্টির যারা নেতা তারাও বলছেন যে নির্বাচন কোনোভাবেই হবে না বিচার কিংবা নিষিদ্ধ না করা পর্যন্ত, নিবন্ধন বাতিল না করা পর্যন্ত। তাহলে এই জায়গায় এই বিষয়টা বিএনপি ডিল করবে কি করে? না না না, এটা সম্পূর্ণ একটা আমি বলবো যে দুটাকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, একটা মিডিয়া ট্রায়ালের মতো মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আপনার বিচার করতে গেলে আপনি নির্বাচন করতে পারবেন না, নির্বাচন করলে কি তাহলে আপনার বিচার বন্ধ থাকবে? সেটা তো না। বিচারের জায়গায় বিচার থাকবে, নির্বাচনের জায়গায় নির্বাচন আসবে, সিম্পল কথা। এখন বিচার করে নির্বাচন করতে হবে, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে বিচার না করা পর্যন্ত নির্বাচন করা যাবে না? বা আপনি কি বলতে চাচ্ছেন নির্বাচন করলে আওয়ামী লীগের বিচার হবে না? কোনটা? তাদেরকে এটা স্পষ্ট করতে হবে যে তারা কেন দুটাকে মুখোমুখি দাঁড় করাচ্ছে। আমরা মনে করি যে নির্বাচনের কাজ নির্বাচনের মতো করে চলে যাবে, বিচারের কাজ বিচারের মতো হয়ে চলে যাবে। এমন কোনো বিচার যেই সরকারই আসুক, যেই সরকার আছে এবং ভবিষ্যতে যেই সরকার আসবে, যেই আসুক, সরকার যেন বিচার প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে রাখে। অতীতে আমরা যেই বিচার প্রক্রিয়া দেখেছি যেটা ছিল প্রায় উই ক্যান সে কোশ্চেনেবল, ঠিক আছে, এরকম কোশ্চেনেবল বিচার আমরা দেখতে চাই না, এবং আমরা কেউ করতেও চাই না, এবং আশা করি বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে সরকার আসবে এরা এই ধরনের কোশ্চেনেবল বিচার করবে না। জি, অনেক ধন্যবাদ এজাজ ভাই আপনাকে। এজাজ ভাই, আপনাকে একটু জানতে চাই, আজকে আপনাদের যেই সহযোগী সংগঠন ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, তার কেন্দ্রীয় সভাপতি কিন্তু বলেছেন যে অনেকে ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছেন, আমাদের কাছে নাম এসেছে। হঠাৎ করে শিবিরের কাছ থেকে এরকম একটি বক্তব্য আসার কারণটা কি? ফ্যাসিবাদকে কারা আসলে পুনর্বাসনের চেষ্টা করছে এই বিষয়ে আপনার কোনো ধারণা আছে কিনা? না, আমাদের প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে দুটি জিনিসকে যদি কেউ আবারও ধারণ করে তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সেটি যদি জামাত ইসলামী হয়, আমি অন্য কোনো পার্টির নাম বলতে চাই না।
সেটি হচ্ছে ফ্যাসিবাদী আচরণ, সেটি হচ্ছে যে মানুষের যে দুর্নীতি, চাঁদাবাজি, অর্থাৎ মানুষের উপরে বিগত 15 বছর যে অপারেশনগুলো হয়েছে, এগুলো যদি কেউ ধারণ করে তাহলে কিন্তু সেই যেই দলের হোক তাদেরকে কিন্তু জনগণ প্রত্যাখ্যান করবে। আজকের পত্রিকা আপনি দেখেন, এই যে এটা আমার দেশ, এই যে এখানে পাঠকরা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে এখানে লেখা, সে হচ্ছে টিআরবি কাবিখা সুবিধা নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপির নেতাদের ছত্রছায়ায় পলাতক প্রকাশ্যে আসছেন, জেলা জুড়ে সংগঠিত হচ্ছে স্বৈরাচারের দোসররা, সহিংস আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বরিশাল থেকে এই নিউজটা করা হয়েছে আমার দেশে। সুতরাং এটা আমার কোনো বক্তব্য নেই, এটা পত্রপত্রিকা। এইভাবে করে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো হচ্ছে বলে পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। সুতরাং সেই জায়গায় আমরা মনে করি এটা যেই দলে হোক না কেন, আমি 3টা ফ্রাইম কথা বলেছি। একটি হচ্ছে ফ্যাসিবাদের ভাষায়, আচরণে, কর্মতৎপরতায় যদি কেউ ধারণ করে, সেটি যদি জামাত ইসলামী হয় তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আর যদি দুঃশাসন, যেহেতু এখন শাসন ক্ষমতায় অন্যরা আছেন, তারপরেও যদি মানুষের উপরে কোনো ধরনের ক্ষমতার প্রয়োগ, যেটাকে আমরা বলি মাইট ইজ রাইট, যেটাকে আমরা বলি, সেটি যদি প্রয়োগ হয় তাহলে বিগত দিনে কিন্তু আওয়ামী লীগ এটিই করেছে এবং তাদের অন্যতম প্রিন্সিপাল ছিল দুর্নীতি। সুতরাং এই 3টাকেই কিন্তু না বলতে হবে রাজনৈতিক দলগুলো। কারণ দেখুন, ছাত্র জনতার যে আন্দোলনটা, আমাদের শিশু কিশোররা যে রাস্তায় বেরিয়ে আসছে, এরা কিন্তু পলিটিক্সের কিছু বোঝে না। এরা একটা জিনিস বুঝেছে, যেমন বাবা খুশি হয়েছে পদ্মা সেতু দেখে, কিন্তু সন্তান খুশি হয়নি। কেন হয়নি? কারণ তার হাতে এরকম একটা মোবাইল আছে, সে এখানে কিন্তু বের করে ফেলছে যে পদ্মা সেতুতে কী পরিমাণ হয়েছে, প্রতিবেশী রাষ্ট্রে কী হয়, আমাদের এখানে যা হয়, ব্যাংক লুট হয়েছে, সে বের করে ফেলেছে। সুতরাং এই যে তাদের মধ্যে অবচেতন এই শিশুদের মনে যে রেখাপাত, সেই জায়গা থেকেই কিন্তু আমাদের শিশুরা বেরিয়ে আসছে। আপনি দেখেন অসংখ্য শহীদকে আপনি পাবেন যারা কিন্তু, আমাকে এক শহীদের মা বলেছে যে আমার সন্তানকে সবসময় আমি যে টাকা দিই সেই টাকাই সে স্কুল কলেজ থেকে চলে আসে, কিন্তু তাকে ওই দিন সে টাকা অন্য থেকে ধার করে নিয়ে গেছে এবং বলে গেছে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে এই টাকাটা তুমি আমার মা থেকে নিয়ে নেবে। এই যে একটা তার মধ্যে রেখাপাত, এই যে তার মধ্যে বৈষম্যের বিরুদ্ধে তার যে অবস্থান, এটাকে রাজনৈতিক দলগুলোকে ওন করতে হবে। যদি এটি না করেন তাহলে একই কায়দায় কিন্তু হবে, আমাদের এই রক্ত কিন্তু, এক সাগর রক্ত কিন্তু বৃথা যাবে এবং জনগণ কিন্তু সেটি দেখতে চায় না যে আপনি আমি কোনোভাবে, বিশেষ করে রাজনৈতিক দল। দেখেন রাজনৈতিক দলের সাথে কত % আমাদের অ্যাক্টিভিস্ট কিন্তু সব দলেরই আপনি যদি ধরেন তাহলে একটা পার্সেন্টেজ আছে। আর বাকিরা কারা? বাকিরা জনগণ, কিন্তু এরাই ডিসাইড করে যে কে ক্ষমতা, তাকে শাসন করবে। সুতরাং সেই জায়গায় ওই মানুষগুলোর যে দেয়ালের যে লিখন, যে মানুষের মনের যে অভিব্যক্তি, এটাকে আপনাকে ধারণ করতে হবে। সেই জায়গায় এই কথাটা আজকে তো বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা মনে করি এই জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলোর সচেতন হওয়া উচিত। আমরা যাতে যে সেই প্রিভিয়াস যে এখানে রেকর্ডগুলো আছে, নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো আছে, ফ্যাসিবাদী যে কর্মকাণ্ডগুলো আছে, এবং আওয়ামী লীগ বিশেষ করে আমাদের ছাত্রদের পাঠ্যপুস্তক থেকে এগুলো সরিয়ে ফেলেছে, কিন্তু আমরা পড়েছি তাদের সেই ৭২-৭৪-এর অপকর্ম, সেই দুঃশাসন, কিভাবে এখানে মানুষের উপরে তারা নির্যাতন করেছে এবং বিভিন্ন নামে বেনামে বিগত দিনে তারা এখানে আমাদের লুটপাটের রাজনীতিটা কিভাবে করেছে। আমাদের প্রত্যেকের, আমি বলেছি যে আমার দেখা মতে, আমি জানি না এটা আমার সাথে কয়জন একমত, আমাদের দেখা মতে এই গত যে ঈদটা আমরা পালন করেছি, এইটা ছিল মানুষের মন খোলা ঈদ। শবে বরাত বলেন, অন্যান্য নববর্ষ বলেন, অন্যান্য। সুতরাং এই যে মানুষ ঘর থেকে বের হলে আর গুম হবে না, এটা অন্তত মানুষের মধ্যে এখন কনফার্ম হয়েছে। এই জায়গায় ওই দুঃশাসনটা আবার আসুক, এবং যাদের মাধ্যমে এসেছে, যে কারণে একবারে তাজা রক্ত তো আপনি ২৮ অক্টোবর লোকে বৈঠা দিয়ে এই রাজপথে পল্টনে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করে লাশের উপরে নৃত্য করার যে ইতিহাস হয়েছে, এবং আমাদের নেতৃবৃন্দ কিভাবে হত্যা করা হয়েছে। তো জামায়াত কি দল হিসেবে ২৮ অক্টোবর, ৫ মে কিংবা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শক্তিশালী ভূমিকা রাখতে পারছে, যেটা কিনা নাগরিক পার্টি কিংবা ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য না, আমরা অবশ্যই আমরা এখানে আমাদের বক্তব্য দুটি। একটি হচ্ছে যারা এই ক্ষেত্রে যারা বিভিন্ন জুলুমের শিকার হয়েছে, তাদের সে পরিবার, তাদের সে লোকগুলো, তারা মামলা করছে,
তারা বিভিন্ন জায়গায়, এবং এই মামলাগুলো তো রাজনৈতিক মামলা হিসেবে বিগত দিন আওয়ামী লীগ কিন্তু 28 অক্টোবর কিন্তু আমিও গুলিবিদ্ধ হয়েছিলাম, আমার পা কিন্তু এখানে সেই বুলেটের আঘাতে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। সুতরাং সেই মামলাগুলো তারা রাজনৈতিক দিক থেকে প্রত্যাখ্যান করেছে। এখন আমরা নতুন করে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। আর আওয়ামী লীগের বিচারের জন্য একবারে 28 অক্টোবর থেকে শুরু করে আপনি যদি 5 আগস্ট পর্যন্ত আসেন, যেটা ইজাজ ভাই বলেছে, সেটি হচ্ছে যে শাপলা চত্বর থেকে শুরু করে আপনি হেফাজত কিন্তু দাবি দিয়েছে তাদের নেতাকর্মী, এবং তারা কমিশন দাবি করেছে। আমি মনে করি সে কমিশন হওয়া উচিত, বিডিআর হত্যাকাণ্ডের কমিশন হয়েছে। এগুলো সব কিছুর বিচার যদি হয়, তাহলে এই যে অ্যাবাভ ল মেন্টালিটি এবং আমি সব এই জায়গাটা থেকে যদি বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, আমার মনে হয় এবারের যে আন্দোলন, এবারের ছাত্র জনতার, স্কুল ছাত্রদের যে মনের রেখাপাত, সেটাকে আমরা ধন্যবাদ ভাই আপনাকে। এজাজ ভাই আপনার কাছে আসতে চাই। এজাজ ভাই, রেজা ভাই শুরুতেই একটা পত্রিকার নিউজ দেখিয়েছেন যেখানে বলা হয়েছে টিআর কাবিখার সুবিধা নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপি। তিনি বলেছেন যে তিনি কোনো দলকে মেনশন করতে চান না, কিন্তু পত্রিকার রিপোর্টটি বলছে যে আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপির প্রচেষ্টা আছে। একটু আপনি বলবেন এই অভিযোগের ব্যাপারে? একদম আমি বলে দিচ্ছি, আমি পেপারটা তো হাতেই নিয়ে নিলাম। পত্রিকায় আসছে, ভালো কথা। আপনারা জানেন অতীতেও এরকম অনেক ঘটনা ঘটেছে। বিএনপি একটা বিশাল বড় দল, শৃঙ্খলা বজায় রাখা অনেক কষ্ট, এবং শুধু এরকম কাজ না, আরও অনেক ধরনের কাজ হয়েছে, এবং আমাদের পার্টি থেকে তাদের সবাইকে বহিষ্কার করা হয়েছে, শোকজ নোটিশ দেওয়া হয়েছে, আরও যত ধরনের প্রক্রিয়াধীন যা যা করার দলের মধ্যে থেকে সেগুলো করা হয়েছে। এবং কোনো যদি অপরাধ সংগঠিত হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের সবারই রিকোয়েস্ট দল থেকে এবং সবারই, যে পুলিশ শুড অ্যাক্ট, আইনের প্রশাসন তার মতো কাজ করবে। কিন্তু আসলে 5ই আগস্টের পরে আমি যতবারই টক শোতে এসেছি, আমি সবসময় সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছি, কিন্তু কিছু কিছু সময় রেজাউল করিম সাহেবের মতো লোক একটু পিছিয়ে টেনে ধরে, তখন একটু পিছিয়ে ঝাড়া মেরে তারপরে আগে যেতে হয়। তো ওই জন্য একটু ঝাড়া একটা দেই আর কি। হ্যাঁ, সো আমরা কিন্তু এটাও দেখেছি যে আমার কাছে এখন ক্লিপসটা নেই, পত্রিকার ইয়েটাও নেই, জামাতের কর্মীরা কিন্তু থানার থেকে আওয়ামী লীগের গাজীপুরে ছাড়িয়ে আনতে গেছে। তো উনি শুধু আমার দিকে আঙ্গুল দিয়ে চলে যাবেন তা না, বরঞ্চ ইতিহাস যদি দেখি, আওয়ামী লীগের অ্যালাই বলেন, সাপোর্টে বলেন, 86 বলেন, 96 বলেন, ইট ওয়াজ জামাত। সো আশা করব যে জামাত সেই ভুলটা আর করবে না, আওয়ামী লীগের পুনর্বাসন আর করবে না, এবং এদিক ওদিক কাদা ছোড়াছড়ি না করে দেশটার দিকে চিন্তা করে এগিয়ে যাওয়াটাই উত্তম। ওনারাও করেছেন, আমাদের দলে কিছু কিছু দুষ্ট লোক আছে, করবেন। কিন্তু প্রশ্নটা যদি রাখি যে বহুদিন ধরে টকশো করছি, কিন্তু কোনো টকশোতে তো জামাত পেলাম না, জামাতের কাউকে পাইনি জামাতকে রিপ্রেজেন্ট করে টকশো করার জন্যে, নাম্বার 1। নাম্বার 2, আপনার 5ই আগস্টের পর কি দেখলাম, যে আওয়ামী লীগের লুঙ্গির ভিতর থেকে জামাত বের হয়ে আসতে বলছে, আমি জামাতের অমুক পদের কর্মী, আমি জামাতের অমুক পদের নেতা। বিএনপির কেউ কিন্তু কিছু বলতেছে না। এখন জামাত যদি দাবি করতে চায় ওনারা ইন্টারনালি স্যাবোটেজ করেছে, সেটা ওনাদের ব্যাপার, ওনারা স্বীকার করে বলুক যে ওনারা ইন্টারনালি আওয়ামী লীগকে স্যাবোটেজ করেছে। কিন্তু বিএনপি রাজপথে ছিল, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করেছে, 1,43,000 মামলা খেয়েছে, 60 লক্ষ আসামি হয়েছে, 1 কোটির উপরে কর্মীরা ঘরছাড়া থেকেছে। এবং ওনারা যত যাই বলুক, দে শুড কাম টু আ ফার্ম স্ট্যান্ড পজিশন, যে ওনারা আসলে কি চায়, জামাতকে কি মাফ করেছে কি করেন নাই। কারণ কয়েকদিন আগেই আমির বলেছেন যে জামাতকে আমরা মাফ করে দিলাম, পত্রপত্রিকাতেও আসছে। সো দে শুড ক্লিয়ারিফাই অন দ্যাট অ্যাসপেক্ট, যে একবার বলবেন মাফ করে দিলাম, আরেকবার ছাত্রদের সঙ্গে বলবেন যে বিচার চাইলাম, পরবর্তীতে হবে হয়তো বা বলবে যে আওয়ামী লীগে নিষিদ্ধকরণ চাই। দে শুড মেক আ পলিটিক্যাল স্ট্যান্ড। বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড একটাই, বিএনপির বহুদলীয় গণতন্ত্রের একটা দল, গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি। আর বর্তমানে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা বিএনপির সিদ্ধান্তের ব্যাপার বর্তমানে না। বর্তমানে সরকার কি করবে না করবে সেটা বর্তমানের সরকারের ব্যাপার, এবং ভবিষ্যতে জনগণই সিদ্ধান্ত নেবে। এখন জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে সেটা ধরেন পার্টির ম্যান্ডেটের একটা ব্যাপার আছে, সে ম্যান্ডেট অনুযায়ী যদি ভোট পায় বা জনগণের যদি সেরকম থাকে, আপনার ডিমান্ড থাকে, সেটা তখন বোঝা যাবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে বিএনপির তার যদি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অবস্থা থাকে বা অবস্থা করে নিতে পারে, অবশ্যই নির্বাচনে কারণ নির্বাচনে অংশগ্রহণ করলে তো সে সংবিধিবদ্ধভাবে একটা প্রোটেকশন পাওয়ার অধিকার রাখবে। তার যদি, সেটাই তো বললাম, তার যদি সেই অবস্থান থাকে, তার যদি সেই অবস্থানটা করে নিতে পারে,
অবশ্যই ইলেকশন করবে। জনগণ যদি আবার ভোট দেয় আওয়ামী লীগকে, সে আবার সরকার ফর্ম করবে, তাতে আপনার আমার অসুবিধা কি? জনগণ যদি আওয়ামী লীগকে চায়, তা আপনি আর আমি কি করতে পারি? গণ অভ্যুত্থানের আরেকটা যে অংশ, যারা কিনা শক্তিশালী একটা অংশ, ছাত্রদের অংশ, তারা তো এই বিষয়টিতে আপনাদের সাথে কোনোভাবেই একমত না। এই জায়গাটাতে আমি একটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে মানে যে এনসিপি বলেন বা দিস ইয়াং জেনারেশনস যারা বলেন, মানে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে মানে পড়াশোনা শেষ করে যখন আমি আসলাম, এসে তো ইনিশিয়ালি আমরা সবাই পড়াই আর কি, হ্যাঁ। সো আমি যাদেরকে পড়িয়েছি, আমার দেখা মতে তারাই হচ্ছে বিএনপির আমলের লাস্ট 2 ইয়ার্স দেখেছে 1/11-এর আগে, অনেক ছোট বয়সে আমার ছাত্র। সো 1/11-এর পর থেকে নিয়ে এখন যারা আছে, এই বর্তমান ছাত্ররা বলেন বা নতুন রাজনীতিবিদ যারা বলেন, এরা এই ফ্যাসিস্ট আমলে যে রাজনীতিটাকে দেখেছে, এরা এটাকেই রাজনীতি হয়তোবা মনে করছে। আসলে এটা তো রাজনীতি না, এটা একটা ফ্যাসিবাদী নীতি। হ্যাঁ, এখনও যদি আপনি ইয়াং জেনারেশনকে জিজ্ঞেস করেন, হয়তোবা অকপটে বলে ফেলবে যে হ্যাঁ আমরাও ভোট দখল করে সিল দিব, মনে করছে। কিন্তু এটাই বোধহয় রাজনীতি, দখল করে সিল দেওয়াটাই রাজনীতি না। এই 17 বছরে ইয়াং জেনারেশনরা আসলে যে রাজনীতিটা কি জিনিস, এটা তারা দেখেনি, এটা ওদের মাথাতে মনে হয় নেই। এটাই আস্তে আস্তে ওদেরকে বোঝাতে হবে, দেখাতে হবে যে আসলে রাজনীতিটা কি। এখন আব্দুল্লাহ হাসনাত হাসনাত আব্দুল্লাহ যে কথাটা, আমি জানি না সত্য না মিথ্যা, ফেসবুকে দেখলাম যে ইউনূস সাহেবকে বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না কেন, আমরাই আপনাকে বসিয়েছি। এই ধরনের কথাবার্তা কিন্তু আরেকটা ফ্যাসিবাদী কথাবার্তা। হ্যাঁ, ওনারা আন্দোলন করেছেন, ভ্যাট আন্দোলন করেছেন, কোটা আন্দোলন করেছেন, বিএনপি 15 বছর আন্দোলন করেছেন। এখন ওনারাও কথা বলে আমরা কি করেছি। আমরা চাইলেও ওনাদেরকে অনেক ধরনের প্রশ্ন করতে পারি, বাট অ্যাজ এ মনে করেন সিনিয়র টু দেম, অর আমাদের নেতৃস্থানীয় যেসব নেতারা আছেন, ওদের সামনে তো ওনারা নাতি নাতনিদের সমান। তো ওদের সঙ্গে মানে ওই পাল্টা প্রশ্ন তর্কে না জড়িয়ে আমার মনে হয় তাদেরকে আসলে বোঝানো উচিত যে লুক, দিস ইজ নট হাউ ইট ইজ অ্যান্ড দিস ইজ হাউ ইট শুড বি। সো ওই ধরনের কথাবার্তাটা আসলে তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না, কারণ তারা যদি এখনই এই ধরনের কথাবার্তা বলে, ধরেন আমি এনসিপিকে ভোট দিলাম, তো তারা ক্ষমতায় গিয়ে কি বলবে? সো সব কিছুর একটা আদব কায়দা লেহাজ, সব কিছুর মধ্যেই একটা মনে করেন দের ইজ আ ম্যানারিজম, দের ইজ আ প্রোটোকল, দের ইজ আ কোরাম, সব কিছুর মধ্যেই একটা সৌন্দর্যের একটা দিক আছে। সেই দিকটা লেহাজটা রেখেই আমরা সবাই মনে হয় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই এবং রাজনীতিটা করতে চাই। এজাজ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু এজাজ ভাই আপনার কাছে, এজাজ ভাই বেশ কয়েকটি অভিযোগ করেছেন। একটা হচ্ছে আওয়ামী লীগের কাপড়ের নিচ থেকেই বের হয়ে এসে জামাত হুট করে বলল যে আমরাও আসলে আন্দোলনে ছিলাম, এবং আপনাদের প্রতি অভিযোগ করেছেন যে আপনারাও তাদের প্রতি সহানুভূতিশীল। আপনি একটু উত্তর দিবেন এই বিষয়ে। প্রথম কথা হচ্ছে ইজাজ ভাইয়ের একটা বিষয়ের সাথে আমি ওনাকে একমত। আমার মনে হয় ইজাজ ভাই ভুলে গেছে, খুব দিনটা বেশি দূরে না। সেটি হচ্ছে যে বাংলাদেশের 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সবার আগে জুলুমের শিকার কিন্তু আমরা হয়েছি। 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে যে আক্রমণ, এটা দিয়ে আমাদের উপরে শুরু হয়েছে। এরপরে আমাদেরই সবচেয়ে বেশি নেতৃবৃন্দকে কিন্তু হত্যা করা হয়েছে, 11 জন শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে, যেটাকে জুডিশিয়াল কিলিং, যেটা আজকে বাংলাদেশের কোর্ট না, হিউম্যান রাইটস অর্গানাইজেশন না, ব্রিটেনের আদালত পর্যন্ত এটার ব্যাপারে তাদের জাজমেন্ট দিয়েছে যে এটা পলিটিসাইজ হয়েছে এবং বিচারের নামে এটা গণহত্যা হয়েছে। সুতরাং এই জায়গায় আমরা কিন্তু এই 5 আগস্টের আগে কিন্তু আমরা সবাই মিলে এক এবং অভিন্ন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই ছিলাম। সুতরাং আমরা যাতে করে এই মিস্টেকটা আমাদের না হয় যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ওয়ার্ক টুগেদার এবং লেট আস গো। এবং ইজাজ ভাই যেটা বলেছেন কাপড়ের নিচ থেকে কার কি বের হয়েছে, এটা জাস্টিফাই করবে পিপল। কারণ আমাদের পলিটিক্সটা হচ্ছে বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার পিপল। সুতরাং পিপল এটা ডিসাইড করবে, আর জনগণে এটা দেখতেছে কে কী করতেছে। এটা কিন্তু আমার টকশো আর উনি বললে এখানে সব হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু মোটেও তা না। কারণ এখানে দেখবেন অনেকে নিচে কমেন্টস করে, এজাজ ভাইয়ের বক্তব্য যদি রাইট না হয়, আমারটা যদি রাইট না হয়, তাহলে তারা কিন্তু তাদের মতামত দেয়। সুতরাং আজকের এই যুগে
খুব জোর করে কিছু চাপিয়ে দেয় না। আমি এক্ষেত্রে এখনো বলতে চাই যে আমরা যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ছিলাম, আমাদের ডিভাইড অ্যান্ড রোলের যে তত্ত্বের ভিত্তিতে আমাদের যদি উভয়ের মধ্যে যে ডিভাইডেশনটা তৈরি হয়, এর মাঝখান দিয়ে কিন্তু ফেসিবাদের উত্থান হবে। এখন এটাকে কে প্রমোট করছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস, দ্যাট ইজ দ্য গ্রেট কোশ্চেন আই থিঙ্ক। সুতরাং সেই জায়গাটা পিপল উইল ডিসাইড। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ইয়ং জেনারেশন নিয়ে ইজাজবি যেটা বলছে, আমি এটার সাথে কিন্তু পুরোপুরি একমত না। দেখেন, আমরা কিন্তু মানে সবাই জেল জুলুমের শিকার হয়েছে, আমরা কিন্তু আন্দোলন করেছি। আপনি যদি বলেন তাহলে এই আন্দোলনের আমাদের এই রাজনৈতিক দলগুলোর জুলুম নির্যাতনের ফাউন্ডেশনের উপরে 5 আগস্টের বিপ্লব। একটু শেষের দিকে আসেন, আমরা 1 মিনিট সময় ঠিক। সুতরাং সেই জায়গায় আমি বলবো যে ইয়ং জেনারেশন বুঝে না, এটা ঠিক না, কারণ তারা অনেক ভালো বুঝে। আমার ঘরে সবচেয়ে আমার যে সন্তানটি ছোট, সে সবচেয়ে ভালো বুঝে বলে আমি মনে করি আর কি, পার্সোনালি আই থিঙ্ক। সুতরাং তারা কিন্তু তাদের চিন্তার জগৎটা কিন্তু, হ্যাঁ, আমি শুধুমাত্র নতুন যে দল হয়েছে তাদেরকে ইয়ং জেনারেশনের লিডার মনে করি না, কারণ আমার সন্তানের তাহলে কি হবে। এই আন্দোলনে কিন্তু সব দলের লোক ছিল এবং ভেরি মাচ জেনারেল পিপল এঙ্গেজ ছিল। সুতরাং সেই জায়গা থেকে তাদের মতকে, তাদের পর্যালোচনাটাকে, তাদের অপিনিয়নটাকে আমার মনে হয় গুরুত্ব দিতে হবে। এটাকে ইগনোর করলে আমাদের আগামী দিনের রাজনীতির জন্য সেটা খুব দুঃখজনক। অনেক ধন্যবাদ রেজা ভাই আপনাকে। এই জন্য আপনি একটু 10-15 সেকেন্ডে বলবেন যে আওয়ামী লীগ নিয়ে আপনাদের আসলে এই মুহূর্তে অবস্থান কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আওয়ামী লীগ নিয়ে অবস্থানটা আপনাকে স্পষ্ট করে দিয়েছি। বহুদলীয় গণতন্ত্রে আওয়ামী লীগ যদি ইলেকশন করতে পারে, তারা যদি আবার সরকার গঠন করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া বিচারের জায়গায় থাকবে, নির্বাচনের জায়গায় থাকবে, সংস্কারের জায়গায় থাকবে। আর রেজাউল করিম সাহেবকে বলবো যে যেমন জামাতে ইসলাম বা যেই হোক, ইয়াং জেনারেশন যাদের কাছে, ওনাদেরকে চিনির মতো ভালোবেসে লাভ নেই, লবণের মতো ভালোবেসে সত্যটা বোঝানো উচিত এবং তাদেরকেও বুঝতে হবে, সো দ্যাট দে ডোন্ট গেট ইউজড, বিকজ দিস ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পলিটিক্স। এবং উনি যে কথাটা বললেন প্রমোট, অ্যাট অল দের ইজ এনি প্রমোশন, আওয়ামী লীগকে আবার রাজপথে আনার কোনো প্রমোশনের কোনো ইয়ে চলছে কিনা, সেটা আমাদের সবাইকে আমাদেরকে অনেক থাকতে ধন্যবাদ হবে এবং রেজাউল করিম, আপনাদের দুজনকে। আমাদেরও প্রত্যাশা ভবিষ্যৎই বলে দিবে আসলে যে রাজনীতি কিংবা বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটি কোন দিকে যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।